এখন তোদের যতই বকাবকি করুক, তোদের মা বাবা ছোটবেলায় এক একটা শয়তানের ধারী ছিল। ওদের বেয়াদপি সামলাতে গিয়ে আমাদের যাকে বলে প্রাণ অষ্টাগত। যেমন মিনু তেমন হিমু, নিকি তো এক কাঠি ওপরে, কম মার খেয়েছে। কিন্তু বিনি, সে যতই দুষ্টুমি করুক তাকে বকা যাবে না, সে বাপের আহ্লাদি। ঠাম্মা, আচ্ছা, I was saying that I'm sure that chandelier-টা হিমনা দাদুর ভূতই ভেঙেছিল, but গ্লাস ভাঙা is a good sign. আচ্ছা ঠাম্মা, তোমায় কিন্তু পুরো গল্পটা বলতেই হবে। তোদের বাবা মাকে জিজ্ঞেস কর, এক সময় এই গল্প বলেই ওদের ঘুম পাড়াতাম জানিস। কই, আমাদের তো কখনো বলনি। তোমাকে কতটুকু পেয়েছে মা যে তোমাকে গল্প শোনাবো? পয়েন্ট। আচ্ছা ঠাম্মা, প্লিজ এইবার বলো, I'm dying to hear. প্লিজ প্লিজ প্লিজ। অনেক দিন আগেকার কথা, তখন বোধহয় ছিল 1911 কি 12 হবে। হেমনাথ চৌধুরী ছিলেন তখনকার দিনের সব থেকে ডাকসাইটে ডাক্তার এবং সাহিত্যপ্রেমী, এবং এই সাহিত্যপ্রেমী ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুর সাহচর্য পাবেন বলেই বোধহয় হেমনাথ বাবু বোলপুরে এই প্রাসাদোপম বাড়ি বহু যত্নে বহু পরিশ্রমে তৈরি করেন। ঠিক এই সময়েই বোলপুরে উপস্থিত হন রবি ঠাকুরের একজন বিদেশিনী বান্ধবী ও তার মৃত্যু পথযাত্রী পিতা, একজন বর্ধিষ্ণু বৃদ্ধ সাহেব। বন্ধুর অনুরোধেই হেমনাথ সেই ভদ্রলোকে শুশ্রূষা করেন এবং প্রায় মিরাকেলের মতোই তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। প্রচণ্ড খুশি হয়ে সেই সাহেব হেমনাথের হাতে তুলে দেন এক অমূল্য সম্পদ, এক গুচ্ছ খাঁটি মোহর। হেমনাথ যক্ষের ধনের মতোই এই মোহরগুলো আগলে রাখতেন এবং মৃত্যুর আগে পরিকল্পনা করে এই মোহরগুলো একটা গুপ্ত জায়গায় লুকিয়ে রেখেছিলেন এবং রেখে গিয়েছিলেন কয়েকটা ক্লু। ওনার বিশ্বাস ছিল ওনার মতো প্রখর বুদ্ধিসম্পন্ন কোনো বংশধর যদি কোনোদিনও জন্মায়, তাহলে সেই করবে এই গুপ্তধনের রহস্যের সমাধান এবং সেই হয়ে উঠবে তার যোগ্য উত্তরসূরি। সেই জন্যেই বোধহয় হেমনাথের প্রেতাত্মা এক অশরীরী প্রহরীর মতো গুপ্তধনকে রক্ষা করে চলেছে। এই হেমনাথটা বিরাট কুচুটে বুড়ো ছিল, হ্যাঁ, কিরকম টেসে গিয়েও এরকম মোহরগুলো গার্ড করে যাচ্ছে। কি টেসে যাওয়া বলবো না? এটা হয়, এরকম মাঝে মাঝেই হয়। তোরা এসেছিস, বাড়িটা কিরকম যেন জ্যান্ত হয়ে উঠেছে। হৃদ পাখি যে আমার নেই আর, ধরেছে পিরিতি কারবার।